আমাদের আজকের ক্লাস নাথ সাহিত্য রচয়িতা কবি ভবানী দাসকে নিয়ে। আমি আজকের ক্লাসে বাংলা সাহিত্যে ভবানী দাসের কৃতিত্ব সম্পর্কে আলোচনা করব। মধ্যযুগের বাংলা সাহিত্য প্রধানত বিভিন্ন ধর্ম ও উপধর্ম সম্প্রদায়ের দ্বারা নিয়ন্ত্রিত হয়েছে। শাক্ত, শৈব, বৌদ্ধ, বৈষ্ণব এইগুলি প্রধান ধর্ম সম্প্রদায়। এরও পিছনে রয়েছে বিশাল আর্যেতর সংস্কৃতি। একসময় প্রায় সারা ভারতবর্ষেই দ্রাবিড় ও নিষাদ সংস্কৃতি ছড়িয়ে পড়েছিল। আর্যরা এলেন তার অনেক পরে। এই মিশ্র ধর্ম চেতনা সারা ভারতবর্ষকেই নিয়ন্ত্রিত করেছে। শৈব নাথ ধর্ম মত বিচিত্র ধর্ম বোধের দ্বারা নিয়ন্ত্রিত। বাংলাদেশে শৈব নাথ সম্প্রদায় এখনো রয়েছে। যুগী নামেই এই সম্প্রদায় সাধারণত পরিচিত। এই সম্প্রদায়ভুক্ত সমাজ নেতারা বলেন আসলে তারা যোগী, কিন্তু শব্দটি ভ্রষ্ট হয়ে যুগী এই অপশব্দে পরিণত হয়েছে। দশম শতাব্দীর দিকে সারা উত্তর ভারতে গোরক্ষপন্থী নাথ সম্প্রদায় ছিল। পশ্চিম ভারতেও এদের বিশেষ প্রভাব দেখা যায়। বাংলাদেশেও এই সম্প্রদায় অতি প্রাচীনকাল থেকে নিজেদের সাধন ভজন করে আসছিলেন এবং এখনো নানা শাখা প্রশাখায় এরা বাংলাদেশের নানা অঞ্চলে ছড়িয়ে আছেন। এদের ধর্ম, কর্ম ও আচার আচরণকে কেন্দ্র করে অনেক ছড়া, পাঁচালী, লোকগীতি, আখ্যান কাব্য পাওয়া গেছে। সাহিত্যের ইতিহাসের দিক থেকে এর এই যে লোকগীতি, আখ্যান কাব্য রয়েছে বা পাওয়া গেছে, সাহিত্যের ইতিহাসের দিক থেকে তার মূল্য কিন্তু আমাদের স্বীকার করতেই হয়। দীনেশচন্দ্র সেন মনে করতেন এই সাহিত্যের অন্তর্ভুক্ত ময়নামতির গান, গোপীচন্দ্রের গান, গোরক্ষ বিজয় প্রভৃতি ছড়া, গান ও আখ্যান কাব্য বাংলা সাহিত্যের আদি পর্ব অর্থাৎ দশম থেকে দ্বাদশ শতাব্দীর দিকেই রচিত হয়েছিল। বাংলা 1321 সালে ঢাকা সাহিত্য পর্ষদ থেকে ডক্টর নলিনীকান্ত ভট্টশালী ও বৈকুণ্ঠনাথ দত্তের সম্পাদনায় ভবানী দাসের ময়নামতির গান প্রকাশিত হয়। মনে করা হয় লোকমুখে প্রচলিত ছড়া, পাঁচালী অবলম্বনে ভবানী দাস ময়নামতির গান ফেঁদেছিলেন। কলকাতা বিশ্ববিদ্যালয় প্রকাশিত গোপীচন্দ্রের গানের দ্বিতীয় খণ্ডেও ভবানী দাসের আরেকটি পুঁথি মুদ্রিত হয়েছে। ভবানী দাসের ভণিতায় অনেকগুলি পুঁথি পাওয়া গেছে। ভবানী দাসের লেখা গোপীচন্দ্রের পাঁচালী সম্পাদনা করে প্রকাশ করেন 1924 খ্রিস্টাব্দে। গোপীচন্দ্রের পাঁচালী 1924 খ্রিস্টাব্দে প্রকাশ করেন বিশ্বেশ্বর চট্টোপাধ্যায়, দীনেশচন্দ্র সেন ও বসন্ত রঞ্জন রায় বিদ্যোৎবল্লভ। গোপীচন্দ্রের গান 5টি খণ্ডে বিভক্ত। খণ্ডগুলি হল জন্মখণ্ড, বুঝান খণ্ড, পণ্ডিত খণ্ড, মুন্ডন খণ্ড ও সন্ন্যাস খণ্ড। গোপীচন্দ্রের গানের চরিত্রগুলি হল রাজা মানিকচন্দ্র, গোপীচন্দ্র বা গোবিন্দচন্দ্র, ময়নামতি আর হীরা নটি। বাংলাদেশের কোনো কোনো অঞ্চলে, বিশেষত উত্তরবঙ্গের কৃষক সমাজে রাজা গোপীচন্দ্র ও তার মাতা রানী ময়নামতির সম্বন্ধে
অনেক অলৌকিক কাহিনী ছড়া ও পাঁচালী আকারে এখনো প্রচলিত আছে। শুধু বাংলাদেশেই নয়, ভারতের নানা প্রদেশেও রাজা গোপীচন্দ্রের সন্ন্যাস বিষয়ক সকরুণ কাহিনী গড়ে উঠেছে। কোনো কোনো প্রদেশের লোকনাট্যেও এই কাহিনীর প্রভাব দেখা যায়। বাংলাদেশে মৌলিক ছড়া পাঁচালী ছাড়াও দু একটি পুঁথি পাওয়া গেছে। ভবানী দাসের ময়নামতি গোপীচন্দ্রের আখ্যান নাথ সাহিত্যের সাহিত্যিক নিদর্শন হিসেবে উল্লেখযোগ্য। বাংলার বাইরেও নাথ সাহিত্য প্রধানত এই দুই শাখায় বিভক্ত। অবশ্য নাথ ধর্ম, দর্শন ও তত্ত্ব সংক্রান্ত কিছু কিছু রহস্যবাদী কবিতা ও গান বাংলা ও বাংলার বাইরে প্রচলিত আছে। কিন্তু কাহিনী বলতে এই দুটি গল্পকথাই জনসমাজে প্রচারিত হয়েছে। রাজা মানিকচন্দ্রের গীত, ময়নামতির গান বা গোপীচন্দ্রের গান একই ধারার ত্রিমুখী কাহিনী। বিভিন্ন স্থানিক সংস্করণে পৃথক পৃথকভাবে প্রকাশিত হলেও এগুলি মূলে একই কাহিনীর রকম ফের। নাথ সাহিত্যের এই ধারাটি সাধারণের মধ্যে বিশেষ জনপ্রিয়তা পেয়েছিল। রূপকের মাধ্যমে নিষ্ঠা ও চরিত্র শুদ্ধির মহান আদর্শকে এই ধরনের কাহিনীতে উচ্চে তুলে ধরা হয়েছে। ময়নামতি গোপীচন্দ্রের গানে গার্হস্থ্য জীবনের আধারে যোগ জীবনের নির্দেশিকা স্থান পেয়েছে। নারী সিদ্ধা গোরক্ষ শিষ্যা রানী ময়নামতি স্বামী মানিকচন্দ্রকে স্বল্পায়ুর ভবিতব্য থেকে ফেরাবার জন্য ভোগ জীবন ত্যাগ করে সন্ন্যাস জীবন গ্রহণ করার পরামর্শ দিয়েছিলেন। রাজা তা না মেনে অকালে মৃত্যুবরণ করেন। পরে পুত্র গোপীচন্দ্রকে একই কারণে তিনি তার রাজ্যে ঝাড়ুদারের কাজে নিযুক্ত যোগী হারিপার শিষ্যত্ব গ্রহণ করতে বলেন। অনিচ্ছা সত্ত্বেও শিষ্যত্ব নিয়ে গোপীচন্দ্র 12 বছরের জন্য গৃহ ছাড়া হন। পরে হীরানটির মোহপাশ লঙ্ঘন করে তিনি সংসারে ফিরে আসেন। গোপীচন্দ্র তার পত্নীদের যোগ বিভূতি দেখিয়ে চমৎকৃত করার লোভে পড়ে গুরু হারিপার ক্রোধে পড়েন। এতে বিরক্ত গোপীচন্দ্র স্ত্রীদের পরামর্শে গুরুকে মাটিতে পুঁতে ফেলেন। পরে হারিপার শিষ্য কানুপা গোরক্ষের কাছ থেকে একথা শুনে গুরুকে উদ্ধার করেন। গোপীচন্দ্র কি কৌশলে হারিপার ক্রোধ থেকে রেহাই পেয়ে চিরতরে সন্ন্যাস নিলেন তারই বিবরণ রয়েছে এই গল্পে। এই কাহিনী রংপুরের কৃষক সমাজে অনেকটা এই আকারে প্রচলিত ছিল এবং এখনো আছে। এই কাহিনীটি মূলত লোকসাহিত্যের অন্তর্ভুক্ত। লোকমুখে শ্রুত ছড়া পাঁচালী তার প্রমাণ। এতে শিথিল ধরনের আখ্যান জনশ্রুতির অনুরূপ করেই বিবৃত হয়েছে। কাহিনী, চরিত্র ও বর্ণনার ঢঙ্গে অশিক্ষিত মনের ছাপ পড়লেও ধর্ম তত্ত্বাদি ব্যাখ্যায় ভবানী দাস তীক্ষ্ণ বুদ্ধির পরিচয় দিয়েছেন। গোপীচন্দ্রের সন্ন্যাস গ্রহণ বিষয়ে মায়ের উপর দোষারোপ, মাতৃচরিত্রে সন্দেহ, শাশুড়ির বিরুদ্ধে বন্ধুদের ষড়যন্ত্র প্রভৃতি ব্যাপার বেশ বাস্তবতার সঙ্গেই বর্ণিত হয়েছে। গোপীচন্দ্রের সন্ন্যাস গ্রহণের প্রাক্কালে অদুনা পদুনার বিলাপের ভাষাটি অমার্জিত হলেও আর্ত হৃদয় থেকে নিঃসৃত হয়েছে বলে করুণ বেদনা সৃষ্টিতে সার্থক হয়েছে। কেউ কেউ এই সমস্ত কাহিনীর উচ্চতর সাহিত্যমূল্য সম্বন্ধে প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন।
কবি ভবানী দাসের ভাষা অত্যন্ত গ্রাম্য। তাঁর রচনায় নাথ সাহিত্যের পাশাপাশি বৈষ্ণব পদাবলীর কিছুটা প্রভাব রয়েছে। অনেক ক্ষেত্রে তিনি হাস্যরসের অবতারণা করেছেন। ভবানী দাস তাঁর কাব্যে এক জায়গায় চৈতন্যদেবের উল্লেখ করেছেন। তিনি বলেছেন, কেশব ভারতী গুরু কোথা হইতে আইল, কিবা মন্ত্র দিয়া নিমাই সন্ন্যাস ছাড়িল। বৈষ্ণব পদগুলির মধ্যে প্রেমের যে অপূর্ব মধুর ভক্তিমণ্ডিত রূপায়ণ দেখা যায়, তার তুলনা বিরল। শৈব নাথ ধর্ম বহু প্রাচীনকাল থেকে ভারতবর্ষে বিস্তার লাভ করেছে। আজও কোথাও কোথাও এর অস্তিত্ব রয়েছে। মধ্যযুগে এদের নিয়ে বাংলা সাহিত্য রচিত হয়েছিল। তাই বাংলা সাহিত্যের ইতিহাসে শৈব নাথ ধর্মকে নিয়ে লেখা ভবানী দাসের নাথ সাহিত্য বিশেষ গুরুত্বপূর্ণ।